আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন। আজকে আমরা ট্রান্সলেশনের 2 ক্লাস করব, এরপরে ট্রান্সলেশন 3 ক্লাস হবে। যদিও আজকে ট্রান্সলেশনের জায়গায় আমরা যেহেতু গত ক্লাসটাও বলেছি আমরা সিকোয়েন্স মেনটেন করছি, তো সেই হিসাবে ট্রান্সলেশন 2 ক্লাসটা আজকে হবে। ওকে, তো আপনারা কেমন আছেন, কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন সবাই। আর আপনাদের যুক্ত হতে হতে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। 2-1 মিনিট আমি একটু অপেক্ষা করছি যেন অন্যরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে একটু সবাই জানিয়ে দেন অবশ্যই কমেন্টস করে এভরিথিং ওকে আছে কিনা। সবার যুক্ত হতে একটু সময় লাগবে। আচ্ছা, আরেকটা কথা বলি, অনেকের মাথায় একটা প্রশ্ন থাকে যে যদি মানে ক্লাসে আপনার মনে হচ্ছে যে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, তাহলে অবশ্যই ক্লাসে ফোনের ব্রাইটনেসটা প্রায় ফুল বা ফুলের কাছাকাছি করে নেবেন। হ্যাঁ, ফুল অথবা ফুলের কাছাকাছি করে নেবেন ব্রাইটনেস, তাহলে ক্লাসটি অত্যন্ত সুন্দরভাবে দেখতে পারবেন, সবকিছু ক্লিয়ার থাকবে যদি নেট সমস্যা না হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, রিশা জামান অলরেডি বলে ফেলেছে জি স্যার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, এভরিথিং ওকে। ওকে ফাইন, তাহলে ওকে থাকা মানে আমরা আজকে সবকিছু ইনশাল্লাহ শুরু করব। তো আমি একটু সময় নিচ্ছি, আমাদের সঙ্গে 100 স্টুডেন্টের মতো যুক্ত হয় যেহেতু, আমরা পেইড ব্যাচে যে 100 স্টুডেন্ট যুক্ত হবে তাদের জন্য একটু অপেক্ষা করছি 1-2 মিনিট। ওকে, অলরেডি আমাদের সঙ্গে 50+ যুক্ত হয়ে গেছে কাছাকাছি প্রায়। তো সবাই একটু যুক্ত হবে স্যার, দয়া করে সকল ক্লাসগুলো যদি ফিউচারে দিতেন খুবই। হ্যাঁ, ফিউচারে দিব। আমরা যখন লাইভ ক্লাস তো ফিউচারে দিয়ে তো লাভ নেই, আবার ডিলিট হয়ে যায়। তো আমরা যখন এগুলোকে ডাউনলোড করে পরে আপলোড দিব, তারপরে হচ্ছে আমরা ফিচার অপশনে দিয়ে দিব স্যার। ঠিক আছে, জয়েল রানা যে বলছে, জুয়েল রানা সম্ভবত। শরীর খারাপ ভাই, ক্লাস করতে পারবো না। কি আর করার ভাই, ক্লাস করতে না পারলেও পরে রেকর্ড করে নেবেন আশা করি। তো আমরা সবাই রেডি তো? আমরা তাহলে ক্লাসটি শুরু করি। হ্যাঁ, সবাই রেডি? প্রোভার্বস এর ক্লাস। আচ্ছা দেখেন, ট্রান্সলেশন যদি যেহেতু শুরু করেছি আমরা, শেষ না করে তো আমরা একটা টপিকে যেতে পারি না, সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। এখন সেই হিসাবে যদি প্রোভার্বস এসে যায় আমরা দিয়ে রাখি। এখন যদি কোনো কারণে আমার মনে হয় যে একটা টপিকে 2টা প্রয়োজন, 3টা প্রয়োজন, ক্লাস কম হওয়ার দরকার নাই, আপনারা আগে শেষ করে তারপরে যান। কারণ এমন না যে আমি যদি প্রোভার্বটা পরে নিই অসুবিধা হবে, কিন্তু আমি যদি এই ট্রান্সলেশনটা আবার পরের জন্য রেখে দিই তাহলে মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে, সিরিয়াল ব্রেক হবে। তো এই জন্য যখন যেটা প্রয়োজন আমরা তখন সেটাকে করব। ওকে, রাফসান জামান, ব্যাটারি গলি। ওকে, তো আমরা তাহলে ক্লাসটি শুরু করি, সবাই রেডি? আচ্ছা, ট্রান্সলেশনের প্রিভিয়াস ক্লাস আমরা করেছিলাম, আপনাদের হয়তোবা মনে আছে আমরা কোন পর্যন্ত করেছিলাম। আমরা আজকে তার পরবর্তী অংশ থেকে ইনশাল্লাহ শুরু করব। ওকে, হ্যাঁ, এখান থেকে আমরা করব 76 পেজ থেকে। ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে ফাইন। আমি আগে সম্ভবত আগেরটা করেছিলাম, গল্পটি পড়ে ট্রেনটি, তারপরে যে তুমি কি আজ রাতে আসবে, টু ইউর ইজ হিউম্যান, আর একটা ছিল হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন, তাকে শাড়িতে খুব সুন্দর লাগে। আর তার আগে কি ছিল? এই যে আমি চা পান করি না, এটা আমরা করেছিলাম এর আগের ক্লাসে। তারপর হচ্ছে কেটলিতে পানি টকবক, এখান থেকে স্যার, এখান থেকে আমরা করব। ওকে, হ্যাঁ, আগের কোর্সের ক্লাসগুলো করতে হবে, সমস্যা নেই। গাইবান্ধা থেকে শোনা যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা মূলত আজকে করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যেখানে আছে, আমরা এখান থেকে করব। ওকে, তো আমাদের এখানে আমরা একটু প্রথমে চলে যাই, উপরে কি দেওয়া আছে সেখান থেকে। আচ্ছা, ট্রান্সলেশন মানে প্র্যাকটিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে প্র্যাকটিস আপনাকে দিয়ে তারপরে করতে হবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করি, আমরা যখন আমরা কোনো একটা সেন্টেন্স থেকে করব কোনো কিছু, আমাদেরকে বুঝে শুনে তারপরে করতে হবে। আচ্ছা, এখানে সবাইকে উত্তর করতে বলবো, সবাই কাজ হচ্ছে একটু সবাই একসঙ্গে কমেন্টসের মাধ্যমে উত্তর করবেন, তাহলে এখানে অনেকটা এগিয়ে যাবে। সাউন্ড কম, একটু বাড়াইয়া দেন। আচ্ছা, সাউন্ড কি ঠিক আছে? অন্যরা একটু বলেন তো। আচ্ছা, এখানে সবাইকে উত্তর করতে
না স্যার, যথেষ্ট সাউন্ড আছে। আমি তো, আমার কাছে ফোন আছে, আপনি একটু ফোনের সাউন্ডটা বাড়িয়ে নেন। ওকে, সাউন্ড আপনি একটু বাড়িয়ে নেন, আশা করি সব ওকে আছে। ঠিক আছে, অন্যরা একটু বলেন তো। সাউন্ড আছে, আমি তো, আমার কাছে ফোন আছে, আপনি ফোনের সাউন্ডটা বাড়িয়ে নেন। ওকে, সাউন্ড আপনি একটু, ঠিক আছে স্যার, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে আসি। প্রথম আমাদের প্রশ্ন কি বলছে, রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল। আচ্ছা, আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো একটা জায়গায় আমরা কি করি, আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, সবসময় সাবজেক্ট আর ভার্বের কাজ আগে করতে হয়। তাহলে সাবজেক্ট আর ভার্ব ছিল কে চিৎকার শুনতে পেল, যে শুনতে পেল। এই দেখেন, শুনতে পাওয়া, এটাকে আমরা বলি কি হিয়ার, অথবা পাস্ট করলে হয় হার্ড, তাই না? শুনতে পেল, লগ থাকলে পাস্ট টেন্স, এসেছিল, গিয়েছিল, দেখেছিল। তো যত প্রকার ল থাকে, ল থাকলে পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে হার্ড মানে শুনতে পেল, কে শুনতে পাইলো, সে শুনতে পাইলো। তাহলে সব জায়গায় দেখেন এই যে হার্ড, এটা হচ্ছে কি স্যার, হি হার্ড মানে শুনতে পাওয়া, কানে শুনতে পাওয়া, বাট দেখা না, এটাকে বলা হয় হার্ড, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, অর্থাৎ অমনোযোগী ভাবে শোনা। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, এইখানে বলছে লিসেন। মনে রাখবেন, লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, লিসেন মানে হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। আর হার্ড মানে হচ্ছে কি, অ্যাভারেজ ধরেন আমি বসে আছি, একটা সাউন্ড হঠাৎ হলো, আমি শুনতে পেলাম। আর লিসেন হচ্ছে আপনি শোনার চেষ্টা করতেছেন কি বলতে চাচ্ছে, এটাকে বলে লিসেন। এই জন্য টিচাররা কখনো বলে না যে হেয়ার মি, কি বলে, লিসেন টু মি, অর্থাৎ টিচারের কথা মনোযোগ দিয়ে শোনা। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আপনার জাস্ট দেওয়া হচ্ছে এটা যে হি হার্ড আ শ্রিল ক্রাই ইন দ্য স্টিল অফ নাইট, অর্থাৎ সে একটা নিস্তব্ধতায় তীব্র শব্দ শুনতে পেল। এই তীব্র যেটা, এটাকে বলা হয় শ্রিল। এটা আপনার সরাসরি মিনিং আকারে আসে, হ্যাঁ, মিনিং আকারে আসে সরাসরি। তো শ্রিল, দেখেন কি বলছে, শ্রিল যেটা, একটা জিনিস মনে রাখবেন, SHRILL, শ্রিল মানে হচ্ছে সাধারণত কিন বোঝায়, KEEN, বা আমরা যদি বলি এটাকে বলে তীব্র। আপনাদের কাজ হচ্ছে কমেন্টসে এই অংশগুলো লেখা, তাতে দেখবেন নতুন নতুন ওয়ার্ড শিখে যাচ্ছেন, যেগুলো প্রিভিয়াস কোশ্চেন আকারে এর আগে আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ভার্সিটি কভার হবে, এগুলো সবচেয়ে বেশি অ্যাডমিশন টেস্টে আসছে, সমস্যা নেই। আরো নিচে কেউ একটা দেখলে বুঝতে পারবেন। ওকে, আমরা এখন পর্যন্ত প্রথম দিকে জবের গুলা থাকে, পরে আপনার ভার্সিটির গুলো আসে। ওকে, এই হিসাব হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে এটা গেল। তারপরে দেখেন, যদি বলছে তুমি কি জানো সে কোথায় থাকে, একটা জিনিস মনে রাখবো, একই সেন্টেন্সে একসঙ্গে ডাবল ইন্টারোগেটিভ হয় না, মানে একটা ইন্টারোগেটিভ হবে, বাকি সব রেগুলার সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। একই সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হয় না। আবার বলছি, একই সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হয় না। ওকে, যেমন ধরেন আমি যদি কাউকে বলি ডু ইউ নো, মানে ধরেন আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ডু ইউ নো, এটা কিন্তু একটা প্রশ্ন হলো, তুমি কি জানো। এরপরে হু এম আই, এই এম আই বললে এটা প্রশ্ন হয়ে যায়, কারণ ভার্ব আগে থাকলে এটা প্রশ্ন হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে, হু আই এম বলতে হবে, এরকম। অর্থাৎ একই সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হবে না, দুইটা ইন্টারোগেটিভ হবে না। ঠিক আছে, তাহলে আপনার একটু সেইটা খেয়াল রেখে এটাকে করতে হবে। বলছে তুমি কি জানো, তাহলে সবগুলোর মধ্যে তুমি কি জানো, এটাকে আমরা ওকে বলি ডু ইউ নো, ডু ইউ নো, এখানে দেওয়া আছে ডু ইউ নো, ডু ইউ নো। আচ্ছা, এবার কি বলছে, তুমি কি জানো সে কোথায় থাকে, তাহলে সে কোথায় থাকে, আপনাকে অবশ্যই বলছি একই সেন্টেন্সে দুইটা ইন্টারোগেটিভ হবে না। তাহলে প্রথমটা কিন্তু ইন্টারোগেটিভ আছে, ডু আগে, সাবজেক্ট পরে, বাট পরের গুলা কখনোই সাবজেক্ট পরে থাকবে না, সবসময় আগে থাকবে, মানে অ্যাসার্টিভ। তাহলে সবগুলাই হোয়ার 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 দেওয়া আছে, বাট আমাদের কাজ কি, পরেরটাই দেখতে হবে সাবজেক্ট। এখন দেখেন, হোয়ার হি ইজ লিভ কখনোই হয় না, হোয়ার হি ইজ লিভ কখনো হয় না, কি হয়, হোয়ার হি লিভস মানে বাস করে, হোয়ার হি লিভস। আর ইজ লিভ মানে তো বাস করা হয় হয়ে যাবে, আর ইজ দিলেও এখানে ভার্বের তৃতীয় রূপ আসে। তো এই যে হোয়ার হি লিভস, এখানেও আছে হোয়ার হি লিভ, বাট এস নাই, কারণ হির সাথে এস বসে, সাবজেক্ট যদি হি হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হয়, আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা কি হচ্ছে স্যার, এইটা যে ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে একটা বিষয় ক্লিয়ার হলাম না, একটা সেন্টেন্সে কখনোই ডাবল ইন্টারোগেটিভ হবে না, মনে থাকবে না এটা স্যার, ডাবল ইন্টারোগেটিভ হবে না। আচ্ছা, পরেরটা আসেন, কি বলছে, সে সাঁতার কাটতে জানে না। মনে রাখবেন, কখনো কেউ কিছু জানে না অর্থ বোঝাতে, কখনো কোনো কিছু জানে না অর্থ বোঝাতে হাউ দিয়ে করতে হবে, মাঝখানে কি দিয়ে, হাউ দিয়ে করতে হবে, হাউ টু, হাউ টু, হাউ টু। জানে না অর্থে হাউ টু, জানে না অর্থে কি স্যার, হাউ টু, মনে রাখবো। অর্থাৎ কখনো যদি বলা হয় যে জানে না, তাহলে হাউ
টু দিয়ে করতে হবে মাঝখানে, ওকে? জানে না তাহলে হাউ টু। এখন খেয়াল করেন যতগুলো সেন্টেন্স আছে তার মধ্যে এইটার মধ্যে হাউ টু নাই, এইটার মধ্যে কিন্তু হাউ টু কথাটা আছে, এটার মধ্যেও হাউ টু নেই, এটার মধ্যেও হাউ টু নেই। তাহলে এখানে আছে হি ডাজ নট নো, মানে সে জানে না হাউ টু সুইম, হাউ টু রিড, হাউ টু রাইট, এরকম সেন্টেন্স গুলা। জানে না অর্থে কি থাকতে হবে স্যার? হাউ টু কথাটা থাকতেই হবে, মনে থাকবে না? জানে না অর্থে কি লিখবো? হাউ টু। হ্যাঁ, এই যে একটা কথা স্যার অলরেডি অনেকে কমেন্টস করে ফেলেছে, জানে না অর্থে কি লিখবো? হাউ টু, মনে থাকবে? এরপর আসেন 42 নম্বরে কি বলছে? বলছে ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? অর্থাৎ মানুষ যত চায়, যত পায় তত চায়, বলি না? বসতে দিলে হইতে চায়, বলেন একটা কথা যে বসতে দিলে শুইতে চায়। তো এই সেই কথাটা যে মানুষ যত পায় তত চায়। তাহলে ম্যান গেটস, মানুষ পায় যত, এই অ্যাজ মানে যত, মাচ বেশি, এই অ্যাজ মানে যত, আর এটাকে বলে তত। এটা হচ্ছে যত আর এটা হচ্ছে তত, দুইটা অ্যাজ। তাহলে ম্যান গেটস অ্যাজ মানে মানুষ যত বেশি পায়, অ্যাজ তত হি ওয়ান্টস সে চায়, অর্থাৎ যত চায় তত পায়। এটা কি বলে? ম্যান গেটস অ্যাজ মাচ অ্যাজ হি ওয়ান্টস। ঠিক আছে, যত তত, অ্যাজ ডট 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 অ্যাজ, এটাকে যত তত দিয়ে বুঝায়। যেমন হি ইজ অ্যাজ সিনসিয়ার অ্যাজ করিম, অর্থাৎ সে যত সিনসিয়ার, মানে ততটা সিনসিয়ার যতটা করিম, কথাটা এমন, এই টাইপের। আচ্ছা, এরপরে আসেন আমি তোমার চিঠি পেয়েছি এইমাত্র। এইমাত্র এটাকে কি বলে স্যার? এইমাত্র। এই মাত্র কথাটাকে বলা হয় জাস্ট। কি বলে স্যার? জাস্ট। জাস্ট মানে এইমাত্র। একটু মনে রাখবো, জাস্ট মানে এইমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, যেটাকে জাস্ট নাও বলা যায়, ওকে? তাহলে আমরা করতে পারি যে জাস্ট মানে কি স্যার? জাস্ট মানে হচ্ছে এই মাত্র। আর এটা থাকলে কি করতে হয় জানেন? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। মনে রাখবো যে স্যার জাস্ট থাকলে, জাস্ট নাও থাকলে, রিসেন্টলি থাকলে, অলরেডি থাকলে, ইয়েট থাকলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। এটা আমি অবশ্যই সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্বে করিয়েছিলাম। তাহলে এই বলছে যে আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি, এই যে গিয়েছি, এসেছি, খেয়েছি, দেখেছি, লিখেছি, এগুলো সব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। আর পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট দিয়ে হ্যাভ, হ্যাজ থাকবে, এরপরে ভার্ব থাকলে তার V3 থাকবে। তাহলে দেখেন তো একটু কি আছে। প্রথমটা আছে আই রিসিভড, সাবজেক্ট দিয়ে V2, মানে আমি তোমার চিঠি পেয়েছিলাম, এটার অর্থ আই জাস্ট হ্যাভ রিসিভড। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলে নেই, জাস্ট শব্দটা, এই জাস্ট দেখতেছেন, এটা অ্যাডভার্ব। কি স্যার? এটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব কোথায় বসে সবসময়? অক্সিলারি ভার্ব, যেটা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে বসে অ্যাডভার্ব। কখন? অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসে। এটা একটু জেনে নিব। আমি চাইলে শুধু ট্রান্সলেশন করে চলে যেতে পারতাম, কারণ আমি সব রুলস গুলো এখানে বলতেছি যেগুলো বিভিন্ন সময় আসছে। তাহলে এবার খেয়াল করেন, প্রথম সেন্টেন্সটা আমরা কাটা দিছি কারণ ওর মধ্যে জাস্ট নেই। দ্বিতীয় সেন্টেন্সটা একটু খেয়াল করেন, এখানে হ্যাভ আছে মানে অক্সিলারি ভার্ব, আমি এভি লিখতেছি, রিসিভ এটা হচ্ছে মেইন ভার্ব এটা। তাহলে জাস্টটা জায়গা মতো বসছে, মানে এটা উত্তর। আর যদি এটা একটু দেখেন কি বলছে, জাস্টটা এখানে আছে আর অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব এখানে, এই জন্য এটা আমরা এটাকে নিতে পারবো না। আবার একটু দেখেন, জাস্ট এখানে শুরুতে আছে, এই জন্য আমরা নিতে পারবো না, ওকে? তাহলে জাস্ট যেটা পাওয়া যায় স্যার, অক্সিলারি ভার্ব কোথায় বসে? অক্সিলারি ভার্ব, সরি, অ্যাডভার্ব কোথায় বসে? অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্বের মাঝখানে বসে। তো আপনারা একটু ছোট্ট করে স্যার এভাবে লিখে নেবেন। হ্যাঁ, আমি যেটাকে লিখতেছি স্যার, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, মনে থাকবে না স্যার? মেইন ভার্ব, ওকে? বা এমভিও লিখতে পারেন, সমস্যা নাই। যে স্যার এভি প্লাস অ্যাডভার্ব সমান এমভি, মানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে সবসময় অ্যাডভার্ব বসে। এটুকু একটু লিখে নিব সবাই স্যার। আচ্ছা, এরপরে আমরা নেক্সটটায় চলে যাব। আপনারা একটু এটুকু লিখে নেন, তারপরে আমি নেক্সটে চলে যাব। আমি আগেই বলছি যে ট্রান্সলেশন মানে শুধু ট্রান্সলেশন করাচ্ছি না, এখানে মানে প্রিভিয়াস ক্লাসের অনেক রুলস থাকবে। সো সেই ক্ষেত্রে আপনার কাজ হচ্ছে একটু মনোযোগ দিয়ে করা, এবং ট্রান্সলেশনের আমি আরো একটা ক্লাস নিব, আজকের ক্লাসের পরে আরো একটা ক্লাস নিব। কারণ ট্রান্সলেশন মানে আমি শুধুমাত্র 2-3টা দিয়ে চলে যাচ্ছি না, আমরা বোঝার অনেক কিছু আছে, সেগুলো এখান থেকে কাউন্ট করতেছি। এভাবে একটু লিখে নিব সবাই যে স্যার অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব। আসমাউল হোসনা অলরেডি করে ফেলেছে, শাহরিয়ার হোসাইন সে বলছে একবারে ঠিক আছে, গুড, ফাইন। তাহলে এভাবে করে একটু ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার একটু কমেন্টস করে জানাই সবাই যে স্যার ক্লিয়ার, অথবা সি লিখে দেন যে স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান।
ওকে ফাইন, আমরা তারপরে নেক্সটে চলে যাই। পরের প্রশ্নটা আসছে ডিরেক্ট ট্যাগ কোশ্চেন থেকে। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন থেকে। ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন, কনফার্ম হওয়ার জন্য মানুষ যেটা করে থাকে। যেমন আমি যদি কাউকে বলি যে তুমি কি ভাত খেয়েছো, এটা একটা ডিরেক্ট প্রশ্ন। বাট আপনি যদি কাউকে বলেন যে তুমি আগামীকাল আসবে, এটা আমি বললাম। এখন যদি আমি কাউকে কনফার্ম করতে চাই সেই ক্ষেত্রে বলতে পারবো আসবে না। এই যে যে কনফার্ম হওয়ার জন্য আমি কথাটা বললাম, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। যেমন আপনি যদি আপনার ছোট ভাই ধরেন, কোনোদিন ছোট একটা মেয়ে ধরেন, আপনার একটা ছোট ভাই ক্লাস 5-এ পড়ে, সে ক্লাস 4-এর একটা মেয়ে, ছোট মানুষ, তাকে মাঝে মাঝে হালকা পাতলা ডেটিং মারার জন্য ঘুরতে যাবে বাসায়। এখন আপনি হঠাৎ করে একদিন কান ধরে বলছেন আর ওই বাড়িতে যাবি না। আপনি বুঝতে পারছেন বলতেছেন কি আর ওই বাড়িতে যাবি না, বা তুমি আর ওই বাড়িতে যাবে না। লাস্টে কান ধরে আবার শিওর হওয়ার জন্য বলতেছেন যাবে। এই যে কথাটা ছোট্ট করে বললাম যাবে, এইটাই হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন, অর্থাৎ জুড়ে দেওয়া প্রশ্ন। আচ্ছা, এখন আমরা যখন এই ট্যাগ কোশ্চেনের কথা আসছি, তো বলছে তিনি সৎলোক ছিলেন। এই যে ল আছে মানে পাস্ট টেন্স, তিনি সৎলোক ছিলেন। এখন একটু খেয়াল করব, যেহেতু তিনি সৎলোক ছিলেন, আমাদের প্রথম কথা হচ্ছে তিনি সৎলোক ছিলেন, তাহলে হি ওয়াজ, এই যে অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎলোক ছিলেন এই পর্যন্ত। আর ওয়াজ যেহেতু আছে, ট্যাগ কোশ্চেনের সিস্টেমটা হচ্ছে ওই অক্সিলারি ভার্বটা দিতে হয়, নট না থাকলে নট, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাকে লাস্টে লিখে ইন্টারোগেটিভ সাইন দিতে হয়। এটা আমরা সবাই জানি। তাহলে তিনি সৎলোক ছিলেন, এটা খুব ইজিলি পারবো আমরা ইনশাল্লাহ। আর হি ওয়াজ ট্রাস্টফুল মানে সে বিশ্বস্ত ছিল। আর একটা বলছে হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, ডিড নট হি, এটা হবে না স্যার, যেহেতু ওয়াজ আছে তাহলে আপনি ট্যাগ কোশ্চেনে ডিড নট করতে পারবেন না। আর রিয়েলি কথাটা কি, সত্যিকার অর্থে এটা তো নাই, এটা আমরা বুঝবো। ওকে, পরের প্রশ্ন দেখেন কি বলছে, শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো। আচ্ছা, শিশুটি আমার কাছে আসলো, যেহেতু আগে দেখবেন শিশুটি আপনার কাছে এসছে, তারপরে যা করছে তার সাথে আইএনজি করে দিবেন। হ্যাঁ, তাহলে শিশুটি এসেছিল, সেটার ইংলিশ কি স্যার? শিশুটি আপনার কাছে আসছিল, দ্য বেবি কেম টু মি, ঠিক আছে, এটা হবে দ্য বেবি কেম টু মি, এটাও ঠিক আছে। তারপরে দ্য বেবি কেম টু মি, এটাও ঠিক আছে। দ্য বেবি কেম টু মি, এটাও ঠিক আছে। মেইন যে জায়গায় স্যার, টু লাভিং কখনো হয় না, আপনারা সবাই জানেন টুর পরে ভার্বের সাথে আইএনজি হয় না, ভার্ব ওয়ান হয়। ওকে, ইন লাভিং তো হবে না, হাসির মধ্যে আসে নাই, হাসতে হাসতে আসছে। তাহলে কথাটা হচ্ছে ডিরেক্টলি আসছে। এই যে এটা আমার উত্তর, দ্য বেবি কেম টু মি লাভিং, এখানে ছেলেটা আমার কাছে হাসতে হাসতে আসছে, বাচ্চাটা আমার কাছে হাসতে হাসতে আছে। তো আমরা চাইলে কি করতে পারি, ওইখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, নিশ্চয়ই ছোটবেলা একটা গল্প করছেন না, যেখানে দুই বন্ধু ছিল, তখন বেলা ছিল এ বেয়ার ওয়াজ কামিং, যেটা ছিল দে ফাউন্ড এ বেয়ার কামিং, তারা দেখলো একটা ওই যে ভাল্লুক আসতেছিল। ওকে, তাহলে এক্ষেত্রে কি হবে, দ্য বেবি কেম টু মি লাভিং বেবি। গুজবে কান দেওয়া উচিত নয়, গুজবে কান দেওয়া উচিত নয়, এই যে পরীক্ষাতে এসে গেছে, এটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসছে, ওয়ান শুড নট গিভ আর্ট টু রিমোর। এই যে গিভ আর্ট টু মানে হচ্ছে কান দেওয়া, একটু খেয়াল করেন, আমি জাস্ট এইটুকু বলে দিচ্ছি। এই যে গিভ আর্ট টু মানে হচ্ছে কি, গুজবে কান দেওয়া। এটা একটু লিখে নিবেন, এটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসে, অনেকবার আসছে। হ্যাঁ, যে গিভেন আর টু, এখানে যদিও একটা এন লাগানো থাকে মাঝে মাঝে, এরকম গিভেন আর টু। তো যাই হোক, এটা না থাকলে এখানে অপশনে যেহেতু নেই, আপনারা এইটুকুই লিখে নেন। হ্যাঁ, মানে কি, গুজবে কান দেওয়া। এরপরে দেখেন সেম আগেরটার মতো, সে হাঁপাতে হাঁপাতে আসলো। হাঁপাতে হাঁপাতে স্যার, হাঁপাতে হাঁপাতে আসলো, প্রথমে সে আসলো, তাহলে সে এসেছিল, হি কেম, হি কেম, সে এসেছিল, হি কেম, সে এসেছিল। সবগুলোর সাথে হেয়ার লাগানো আছে, তাহলে আমাদের হেয়ারটাও নিতে হবে। তাহলে সে এসেছিল হাঁপাতে হাঁপাতে, সেটাকে বলা হয় কি স্যার, প্যান্টিং। প্যান্টিং মানে হচ্ছে হাঁপানো, প্যান্ট, এই প্যান্ট মানে হাঁপানো, তাহলে প্যান্টিং মানে কি, হাঁপিয়ে আসা বা হাঁপাতে আসে, যেহেতু এটা কন্টিনিউয়াস, তাহলে আমরা এটা নিতে পারি প্যান্ট। প্যান্ট মানে কি স্যার, হাঁপানো। এটা একটু লিখে নিব, প্যান্ট মানে কি স্যার, হাঁপানো। গুড, এই যে লিখে ফেলছে অনেকে, গুজবে কান দাও। আর এখানে কি বলছে, প্যান্ট, প্যান্ট মানে কি স্যার, হাঁপানো, যে প্যান্ট আপনি পরেন। হ্যাঁ, প্যান্টিং মানে হাঁপানো, অলরেডি করে ফেলছেন।
এইভাবে প্র্যাকটিস করতে করতে বেশ কিছু ওয়ার্ড শিখে যাবেন, যেগুলো প্রিভিয়াস কোশ্চেন ছিল আবার আসবে। অবশ্যই আপনাকে তো প্র্যাকটিস করতেই হতো, সো ক্লাসে করলে ক্ষতি কি, তাই না? হ্যাঁ, প্যান্ট মানে হাঁপানো। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে? কিছু করার আগে ভালো করে ভেবে নাও। এই যে লুক বিফোর ইউ লিভ, এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার আসে। লুক বিফোর ইউ লিভ মানে কোনো কিছু করার আগে ভেবে নাও, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, সেটাকে কি বলা হয়? লুক বিফোর ইউ লিভ। ভাবিয়া করিও কাজ করিয়া ভাববো না। তাহলে এটা আমি আর বললাম না, কারণ এটা অনেকবার আসছে, অনেক এটা পারে, বাট আপনাদের জানাও আছে। তাহলে এটা ছিল হচ্ছে কিছু করার আগে ভেবে করো, এটাকে বলা হয় লুক বিফোর ইউ লিভ। এই যে এটা কই, লুক বিফোর ইউ ডু, লুক বিফোর ইউ ইজ এ লিভ, এই যেটা, এটুকু শুধু জানা আছে আপনাদের, এটা ইনশাল্লাহ। আচ্ছা, পরে কি বলছে? তোমরা কি এখানে থাকো? তোমরা, তোমরা স্যার তুমি এবং তোমরা দুইটা সেম। তো আপনি যদি কাউকে প্রশ্ন করেন ডু ইউ লিভ হিয়ার, ডু ইউ লিভ হিয়ার, এই যে সেই ডু ইউ লিভ হিয়ার, এটা এখন খেয়াল করেন এখানেও কথাটা আছে ডু ইউ লিভ হিয়ার, বাট এইটা নাই, এখানে ইন্টারগেটিভ সাইনটা নেই, বাট এখানে ইন্টারগেটিভ সাইনটা আছে, একটু ঘুরিয়ে দিয়েছে। একই প্রশ্ন, জাস্ট আপনি আসলে বুঝতে পারেন কিনা। আচ্ছা, আসেন 50, এখানে কি বলছে? দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ, তার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে। স্যার কোনো কিছু নেই বললেই চলে, এটাকে বলা হয় কি স্যার? ফিউ। ফিউ, ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে। আর এ ফিউ এটা কিন্তু পজিটিভ, হ্যাঁ এ ফিউ এটা কিন্তু পজিটিভ, শুধু ফিউ নেগেটিভ, মনে রাখবেন শুধু ফিউ কি স্যার? নেগেটিভ। আর এ দেওয়া আছে যেহেতু, এই এ ফিউ হচ্ছে পজিটিভ, হ্যাঁ এ ফিউ পজিটিভ। তাহলে ফিউ মানে হচ্ছে কিছু আছে, আর এই যে শুধু ফিউ যেটা, শুধু ফিউ যেটা, এই যে যেটা শুধু ফিউ, শুধু ফিউ যেটা, এটা হচ্ছে নেই বললেই চলে, নেই বললেই চলে। আর এ ফিউ যেটা, এটা হচ্ছে কিছু আছে, কিছু আছে, কিছু আছে। জাস্ট মনে রাখবো এ ফিউ এটা পজিটিভ আর শুধু ফিউ এটা নেগেটিভ, মনে থাকবে না স্যার? তাহলে এবার একটু প্রশ্নটা দেখেন কি বলছে? হি হ্যাজ নো ফ্রেন্ডস, এটার অর্থ একেবারেই কোনো বন্ধু নাই। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, এ ফিউ মানে কিছুটা আছে, তাহলে এটা দিব না, কারণ আমাদের বলছে নেই বললেই চলে। হ্যাঁ, লিটিল কখনোই হয় না, মনে রাখবো লিটিল আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। নাম্বার অফ ফ্রেন্ডস যেটা বলছে এটা কাউন্টেবল নাউন ফ্রেন্ডস, এই জন্য এটা ভুল। আচ্ছা, এইটাই শুধুমাত্র আছে যে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, এই হচ্ছে হিসাব। ঠিক আছে স্যার? তাহলে ফিউ মানে নেই বললেই চলে, ফিউ নেগেটিভ, আর এ ফিউ এটা পজিটিভ। সবচেয়ে বেশি পরীক্ষাতে এটা নিয়ে কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে ফিউ নেগেটিভ, এ ফিউ পজিটিভ। সেম ভাবে লিটল নেগেটিভ, আ লিটল এটা পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেন যে এই পর্যন্ত ক্লিয়ার কি না, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছেন কিনা, বা কোনো প্রশ্ন আছে কিনা। আমি শুধু ট্রান্সলেশন করাচ্ছি তা কিন্তু না, এখানে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো বলতেছি, এই জন্য সময় লাগতেছে। তাই আমি ক্লাসটাকে পার্ট 2, 3 করে ফেলেছি, যে আমার এক্সট্রা প্রয়োজন হলে আরো এক্সট্রা নিব। ঠিক আছে? কেউ আবার মাইন্ড কইরেন না, ওকে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছি তো স্যার? এই পর্যন্ত ক্লিয়ার বুঝছি না, কারো কোনো প্রশ্ন আছে বলেন তো একটু, যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার। আমরা তাহলে নেক্সট অংশটা একটু দেখে নিই। ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন, এবার প্রশ্নটা আমাদের কি কি বলছে আমরা যদি একটু দেখি।
প্রশ্নটা বলছে আমাদেরকে এভাবে করে যে সমাজ বিরোধীরা এখানে ধরাছোঁয়ার বাহিরেই থাকে। আচ্ছা, সমাজ বিরোধী তাদেরকে কি বলা হয় স্যার? দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, যেটা বলা হচ্ছে যে দা আর অ্যান্টি সোশ্যাল, যেটাকে আমরা অ্যান্টি সোশ্যাল বলি। তো অ্যান্টি সোশ্যাল যেটা আছে এটা হচ্ছে সমাজ বিরোধীরা, প্লুরাল, হ্যাঁ, কমন নাউন প্লুরাল। আর স্টিল অ্যাট লার্জ। আচ্ছা, আরেকটা কথা বলি, অ্যাট লার্জ শব্দ কিন্তু সরাসরি আসে। অ্যাট লার্জ শব্দের অর্থ মুক্ত। অ্যাট লার্জ শব্দের অর্থ কি স্যার? মুক্ত, বা যেটাকে আমরা বলি ফ্রি। যেমন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই অ্যাট লার্জ, পরীক্ষাতে এটা আসছিল স্বাধীনভাবে। এই অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, মুক্তভাবে। তাহলে একটু সবাই লিখে নেব, অ্যাট লার্জ মানে কি স্যার? ফ্রি বা মুক্ত, যেখানে বলা হচ্ছে ধরা ছোঁয়ার বাহিরে স্বাধীনভাবে চলাফেরা করে। এটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, মনে পড়ে গেল আমার, তাই আমি বললাম যে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এরপরে শূন্যস্থান আসছিল যে কোনটা বসবে। এটা সম্ভবত 44তম বিসিএস এর একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সেই অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে মুক্ত বা স্বাধীন ভাবে। ওকে, এরপরে 53 আমার প্রশ্ন নাম্বার কি বলছে? ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইনটু ইংলিশ। কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। কি বলবেন? এই যেখানে দেওয়া আছে, নো ওয়ার্ক ইজ সুপেরিয়র অর ইনফেরিয়র ইন ইটসেলফ। সুপেরিয়র মানে বড়, ইনফেরিয়র মানে ছোট। এই যে সুপেরিয়র এবং ইনফেরিয়র। আচ্ছা, তাহলে নো ওয়ার্ক ইজ সুপেরিয়র অর ইনফেরিয়র ইন ইটসেলফ, কোনো কাজই ছোট বা বড় নয়। এটাকে মনে রাখতে হবে। কাল কি এখানে বৃষ্টি হয়েছিল? প্রশ্ন, কাল কি এখানে বৃষ্টি হয়েছিল? ল থাকলে সব পাস্ট টেন্সে চলে যায়। আর সেই পাস্ট টেন্সে যদি প্রশ্ন করতে চাই, অবশ্যই আমাদের কি করতে হবে? ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে পারবো না। কেন? কারণ এই কিটা রস্যিকার আকারে আছে। এই রস্যিকার মানে ডব্লিউএইচ ওয়ার্ড করতে পারবো না। বাট এইটা যদি থাকতো তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড হইতো। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এই সেই কি। আর কাল কি বৃষ্টি হয়েছিল, এটা রস্যইকার, সেটার ক্ষেত্রে আপনি ডিড দিয়ে প্রশ্ন করবেন। কি দিয়ে স্যার? ডিড দিয়ে। তাহলে একটু আসেন, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যেগুলো আছে সেগুলো বাদ দিলাম, তাহলে এখানে ডিড দিয়ে একটা আছে, এই একটা আছে। এখন আমাদের কথা হচ্ছে সাবজেক্ট দিয়েই প্রথমে কি, সরি, অক্সিলারি ভার্ব দিয়েই প্রথমে সাবজেক্ট দিতে হয়। যেখানে এইটা দেওয়া আছে, ডিড ইট রেইন হিয়ার ইয়েস্টারডে, আর একটা হচ্ছে ডিড হিয়ার রেইন ইয়েস্টারডে, সেই ইট নাই। কারণ কি? কারণ রেইন নিজেই ভার্ব, সেক্ষেত্রে সবসময় ইট দিয়ে করতে হয়। রেইনের সাথে সবসময় ইট থাকে সাবজেক্ট আকারে। আমরা এই জন্য বলি ইটস রেইনিং, যদিও এখন বৃষ্টি হচ্ছে অলরেডি, মাত্র সম্ভবত 2-4 মিনিট আগেই বৃষ্টি শুরু হয়েছে, আমি আওয়াজ পাচ্ছি বাহিরে। তো কি বলছে স্যার? ডিড ইট, ইটটা থাকতেই হবে রেইনের ক্ষেত্রে। হ্যাঁ, 53 নম্বরটা বলেছি তো স্যার, এই যে এখানে সুপেরিয়র অর ইনফেরিয়র ইন ইটসেলফ, এই যে এটা। ওকে, কোনো কাজই বড় বা ছোট নয়, অর্থাৎ কোনো কাজই খাটো নয়। ওকে, যতদূর পারি ইনশাল্লাহ করবো স্যার। ট্রান্সলেশন মানে তো ট্রান্সলেশন দিচ্ছি না আমি, এখানে অক্সিলারি ভার্বগুলা, মেইন ভার্বগুলা প্লাস অন্যান্য যে বেসিক গ্রামারের রুলগুলা সেগুলো দেখাচ্ছি। যতটা সময় লাগে করব। আশা করি ক্লাস যতটা আপনারা চাচ্ছেন তার থেকে বেশি পাবেন, সমস্যা নাই। যতদিন টপিক শেষ না হচ্ছে আমরা ক্লাস নিচ্ছি। ওকে, আসেন এবার 55 কি বলছে স্যার এখানে? দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ তিনি ভালো খেতে পারেন। আচ্ছা, তিনি ভালো খেতে পারেন, যেটাকে আসলে বলা হয় তার খাওয়ার রুচি আছে। খাওয়ার রুচি আছে, এই খাওয়ার রুচি থাকা এটাকে বলা হয় অ্যাপিটাইট, মানে রুচি। অ্যাপিটাইট মানে কি স্যার? রুচি। হি হ্যাজ আ গুড অ্যাপিটাইট মানে তার ভালো রুচি আছে। যেমন এখানে বলছে হি ইজ ফন্ড অফ ইটিং। হি ইজ ফন্ড অফ ইটিং মানে হচ্ছে খাওয়া তার প্রিয় কাজ। এই যে হি ক্যান ইট ওয়েল, সে ভালো খেতে পারে। এই ইট ওয়েল মানে ওয়েল রে মনে হয় সে খেয়ে ফেলে, কথাটা এরকম যে হি ক্যান ইট ওয়েল মানে সে ভালো খাইতে পারে। আচ্ছা, এটা হবে না, তাহলে এটাকে দিতে পারছি না, এটাকেও দিতে পারছি না। আমাদের হচ্ছে হি হ্যাজ এ গুড অ্যাপিটাইট মানে সে ভালো খেতে পারেন। এটার অর্থ কি? তার ভালো রুচি আছে, এটা মনে রাখবো। ওকে, 51 নম্বরটা বলেন। 51 নম্বর কি ছিল স্যার? 51 নম্বরটা কি এখানে নাই, নাকি অপর পেজ থেকে বাদ পড়তে পারে যদি থেকে থাকে? 51 নম্বরে কি ছিল স্যার দেখি? 52, তাই না?
এই যেটা তোমার বাবা কি করেন, তাই না? আচ্ছা, এখানে একটা কথা বলি, তোমার বাবা কি করেন এটা তুমি জানো, আমি তো জানি না। আচ্ছা, প্রথম বলছে তোমার বাবা কি করেন। আচ্ছা, তোমার বাবা কি করেন এটা দিয়ে দুইটা অপশন, একটা হচ্ছে তোমার বাবার পেশা কি, এটা দিয়ে বোঝায় তোমার বাবা কি করেন, যেটাকে বলা হয় কি স্যার, হোয়াট ইজ ইউর ফাদার, মানে তোমার বাবা কি করেন। এই হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, সেই হোয়াট থেকে এই শব্দটা আসছে। তোমার বাবা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার, মানে তোমার বাবা কি ডক্টর, ইঞ্জিনিয়ার, এরকম। আচ্ছা, হোয়াট ডাজ ইউর ফাদার, এটা হয় না, হয়তো যদি এখানে ডু থাকতো তাহলে হইতো যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মানে তোমার বাবা এই মুহূর্তে কি করেন, সেটা হতো এরকম, বাট ডুটা নাই। আর একটা বলছে হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, এটার অর্থ তোমার বাবা কি করতেছে, কন্টিনিউয়াস টেন্স, এই যে এইটা এই জন্য এটা হচ্ছে না। আর একটা বলছে হোয়াট ইউর ফাদার ডাজ, এটা তো হবেই না, কারণ হোয়াট এর এইখানে হয় অক্সিলারি ভার্ব, যে হোয়াট ডাজ এরকম। হ্যাঁ, দুইটা প্রশ্ন, একটা দেখেন যখন কেউ প্রশ্ন করবে তোমার বাবা কি, তখন হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার, এটার মানে তোমার বাবা কি করেন, ওকে। আর যখন বলবে তোমার বাবা কে, তখন বলতে হবে হু ইজ ইউর ফাদার, হু ইজ ইউর, যখন বললে তোমার বাবা কে, তখন হচ্ছে হু ইজ ইউর ফাদার, তোমার বাবা কে। এটা দুইটা, একটা হচ্ছে তোমার বাবা কি করেন, এটাকে বলা হয় হোয়াট ডাজ, আর একটা হচ্ছে তোমার বাবা কি, এটা হচ্ছে হোয়াট ইজ। হু ইজ আর হোয়াট ইজ এর পার্থক্যটা হয়তো বুঝছেন, একটা দিয়ে বোঝায় তোমার বাবা কি মানেই কি করেন, আর কে সেটা দিলে হু দিতে হবে। ক্লিয়ার স্যার, যারা প্রশ্ন করছিলেন? এই যে এখানে প্রশ্নটা আবার আসছে, দেখেন তোমার বাবার পেশা কি, এটা দিয়েই কিন্তু সেই একই কথা বলছে যে তোমার বাবা কি করেন, সেটাই হচ্ছে তোমার বাবার পেশা কি, যে তোমার বাবা কি করেন এটার মানেই তোমার বাবার পেশা কি, ওকে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখেন বলছে হোয়াট জব ইজ ইউর ফাদার উইথ, এটা হবে না। হোয়াট ইজ ইউর ফাদার ডুইং, এটা হচ্ছে কন্টিনিউয়াস আসছে, এটাও হবে না। আর বলছে হু ইজ ইউর ফাদার, ঠিক একটু আগে যেটা বলছে, এটা হচ্ছে তোমার বাবা কে। আর এই যে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মানে তোমার বাবা কি করে, এটা হচ্ছে সেইটা। The Bangla translation of dash I have come on time, আমি এখানে এসেছি, যে on time মানে সময় মতো, I have come on time মানে সময় মতো, একটু লিখে নিব। on time মানে কি স্যার, সময় মতো। যখন বলে না যে ওষুধ খেয়েও সময় মতো, তখন বলে take medicine on time। in time মানে সঠিক সময়ে, আর on time মানে সময় মতো, ওকে। যেমন এখানে বলছে আমি সময় এসেছি, আমি সময় শেষ হওয়ার পরে এসেছি, আমি সময় হওয়ার মাত্রই এসেছি, এটা হবে না। জাস্ট আমি সঠিক সময় এসেছি, এটাকে বলে কি স্যার, অন টাইম। অন টাইম মানে সময় মতো, অন টাইম মানে কি স্যার, সময় মতো, এটা একটু মনে রাখবো। আচ্ছা, পরে আসেন স্যার 58 নম্বর কি বলছে, আমরা না হেসে পারলাম না। স্যার কোনো কিছু না হেসে পারলাম না, কোনো কিছু না করে পারি না, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তবে ক্যান নট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, ক্যান নট বাট দিলে ভার্ব ওয়ান। একটু বুঝে নিব সবাই। যেমন আমাদের এখানে একটা প্রশ্ন আছে, দেখেন এই যে পারলাম অতীত, ল আছে না স্যার, ল থাকা মানে পাস্ট, তাহলে কুড নট দিব, যে কুড নট বাট। দেখছেন, কুড নট বাট হচ্ছে কোনো কিছু না করে পারা যায় না, কি বলে, কুড নট অথবা কুড নট বাট বা কুড নট হেল্প, হেল্প দিলে আইএনজি, বাট দিলে ভার্ব ওয়ান। তাহলে একটু মনে রাখবো স্যার, সেটা কি স্যার, ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান, এটা একটু লিখে নিব, ক্যান নট বাট প্লাস ভার্ব ওয়ান। আর ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প যদি হয় তাহলে আমাদের করতে হবে ভার্ব প্লাস আইএনজি। ক্যান নট হেল্প থাকলে ভার্ব প্লাস আইএনজি। যেমন কেউ যদি বলে আমরা না খেয়ে পারি না, তাহলে উই ক্যান নট বাট টেক ফুড। আর যদি বলে আমরা না খেয়ে পারি না, উই ক্যান নট হেল্প টেকিং ফুড, এরকম কথাটা, ঠিক আছে। এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা অংশ। ক্যান নট বাট মানে কোনো কিছু না করে পারা যায় না, এমন অর্থ বোঝায়, ঠিক আছে। স্যার প্রতিদিন ক্লাস নিলে ভালো হয়, এটা তো আমরাও জানি, প্রতিদিন ক্লাস নিলে ভালো হয়। স্যার ক্লাস প্রতিদিনই নেয়, আপনাদের ব্যাচে নেয় কিছু, অন্য ব্যাচে কিছুদিন নেয়, আপনারা 3 দিন পান, অন্যরা 3 দিন পায়, স্যার তো প্রতিদিনই নেয়। আপনি যেমন বলছেন স্যার প্রতিদিন ক্লাস নিলে ভালো হয়, স্যার সেই প্রতিদিনই ক্লাস নেয়। হ্যাঁ, একটু রুলসটা লিখে নিব। ক্যান নট বাট হলে ভার্ব ওয়ান, ক্যান নট হেল্প হলে ভার্ব প্লাস আইএনজি, দুইটার মিনিং সেম, ওকে। আসেন এরপরে কি বলছে, এই যে তাহাকে শাড়িতে ভালোই লাগে, তাই না। তো হোয়াট ইজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ তাকে শাড়িতে খুব সুন্দর দেখায়। আচ্ছা, কাউকে যখন কোনো কিছু দেখায় তখন সবসময় মনে রাখবো লুকস,
যেমন আপনি যদি কাউকে সুন্দর দেখায়, ধরেন আপনি বলতেছেন যে তোমাকে তো সুন্দর লাগছে, তখন কি বলে? ইউ আর লুকিং বিউটিফুল। অথবা আপনি যদি কাউকে বলেন তোমাকে তো স্মার্ট লাগতেছে, ইউ আর লুকিং স্মার্ট, অথবা ইউ লুক স্মার্ট। এইটা এখন খেয়াল করেন, প্রশ্নটা আমাদের কি ছিল এখানে, যে তোমাকে শাড়িতে খুব সুন্দর দেখায়। তাহলে তোমাকে দেখায় আগে এই দুইটাই নিয়ে আসি। সি মানে নিজে দেখা, সি মানে কি? নিজে দেখা। আই সি মানে আমি দেখি, সি সি মানে সে দেখে। আচ্ছা, শো মানে দেখানো, সে নিজে নিজে দেখাবে। শো, এই শো হচ্ছে পজিটিভ ভার্ব, নিজে না করে অন্যকে দিয়ে করাবে, অনেকটা আমরা বলি এরকম। যেমন আমি আপনাকে আমার হাতটা দেখাচ্ছি, বাট দেখার কাজটা আপনারা করতেছেন। ওকে, শো। আচ্ছা, এবার আসেন স্যার, লুক দুইটা আছে, একটা আছে শি লুকস, শি লুকস, দুইটা আছে না? তাহলে শি লুকস এটাও ঠিক আছে, শি লুকস এই পর্যন্ত ঠিক আছে। এখন বিউটিফুলি কখনো হয় না, আপনাকে অবশ্যই বিউটিফুলি মানে সুন্দর ভাবে, অর্থের সাথে মিলবে না। সো এই জন্য এটা হচ্ছে না, বাট এইটা হচ্ছে যে শি লুকস বিউটিফুল ইন শাড়ি, মানে শাড়িতে তাকে সুন্দর দেখায়। ঠিক আছে স্যার? তারপরে দেখেন আসছে কি, দ্য কারেক্ট, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি হয়ে গেল? কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, যেটাকে বলা হয় যে হি ফাউন্ড হিমসেলফ এট হিজ উইটস এন্ড। এই যে ওয়ান্স উইট এন্ডস, এটা এইভাবে লেখা আসে, এভাবে লিখে নেবেন। হ্যাঁ, উইটস এন্ড। যেই বাংলাটা অবশ্যই লিখবেন, আপনাদের টাইপ করতে কিন্তু কষ্ট হয়ে যাবে বাংলাটা। হ্যাঁ, কিং কর্তব্য বিমূঢ় অর্থাৎ কি করবে বুঝতে না পারা। এই যে কিং কর্তব্য বিমূঢ় মানে কি, কি করতে হবে এটা বুঝতে না পারা, যেটাকে বলি আমরা এলোমেলো হয়ে যাওয়া, অনেক ক্ষেত্রে বলে। ঠিক আছে, উইটস এন্ড, উইটস, উইটস মানে বুদ্ধি, আর বুদ্ধির শেষ মানে আর নাই, বুদ্ধি শেষ, এখন কি করবো বুঝা উঠতে পারতেছে না, এটাকে বলা হয় কিং কর্তব্য বিমূঢ়। কি মূঢ়? কিং কর্তব্য বিমূঢ়। ঠিক আছে, আব্দুর রহমান অলরেডি কিন্তু আব্দুর রহমান সে কি করছে, লিখে ফেলছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা স্যার? একটু কমেন্টসে জানিয়ে দেই সবাই যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পেরেছি কি না। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, কিং কর্তব্য বিমূঢ়। আচ্ছা, এরপরে আমরা নেক্সটে চলে যাই, কি আছে এখান থেকে, রহিম মন্দের ভালো, অর্থাৎ নাই মামার চেয়ে কি বলে, কানা মামা ভালো, যেটাকে বলা হয় মোর গুড দেন ব্যাড। এই যে এটা মোর গুড দেন ব্যাড মানে কি, নাই মামার চেয়ে কানা মামা ভালো, যেটাকে বলে মন্দের ভালো, মোর গুড দেন ব্যাড, মন্দের ভালো। অর্থাৎ
এটা খুব বেশি আমাদের দেশে হয়, কারণ আপনি আমাদের দেশে যদি বিশেষ করে পলিটিক্সে দেখেন, আপনি যখন ভোট দিতে যাবেন আপনি ভালো দলই খুঁজে পান না, তখন আপনি কি করেন, খারাপের মধ্যে তুলনা করেন যে দুইটা খারাপের মধ্যে কম খারাপ কোনটা, তাহলে সেইটাই দিই ভোটটা। আপনার এলাকায় দুইজন লোক চেয়ারম্যান দাঁড়ালে যদি দেখেন দুইজনই খারাপ, তখন কি করেন, চিন্তা করেন এই দুইজনের মধ্যে কম খারাপকে, তাকে আপনি দেন, যেটাকে বলে মন্দের ভালো। ওকে, এইটা ওকে। আচ্ছা, নীলিমা ইসলাম, হ্যাঁ এটা পেইড ব্যাচের ক্লাস। তাহলে মোর গুড দেন ব্যাড, এটা হচ্ছে মন্দের ভালো, আমরা এটা জানি। তারপরে কি বলছে, তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই। এই যে পলিটিক্যাল কথাটা এসে গেছে, হ্যাঁ, রাজনৈতিক আদর্শ যেটাকে বলা হয় পলিটিক্যাল এক্স টু গ্রাইন্ড, পলিটিক্যাল এক্স টু গ্রাইন্ড যেটা দেওয়া আছে, পলিটিক্যাল এক্স টু গ্রাইন্ড। এই যে মনে রাখবেন, পলিটিক্যাল এক্স মানে কি, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক আদর্শ। যেখানে বলছে জোরালো রাজনৈতিক আদর্শ নেই, সেটাকে বলা হয় পলিটিক্যাল এক্স টু গ্রাইন্ড। আপনারা একটু এটাকে শুধুমাত্র এইটুকু লিখে নিতে পারেন স্যার, পলিটিক্যাল এক্স শব্দের অর্থ কি স্যার, রাজনৈতিক, রাজনৈতিক রাজনৈতিক আদর্শ। ওকে, পলিটিক্যাল এক্স মানে কি স্যার, রাজনৈতিক আদর্শ, মনে থাকবেন এটা। ব্যাংক জবের জন্য ইংলিশের কোন কোন টপিকগুলো বেশি পড়বেন? ব্যাংক জবের জন্য সাধারণত বাছাইকৃত কিছু টপিক আছে, যেমন আমরা তো ওভারঅল পড়তেছি, এটা তো 100% কাভার হবে, তবে ব্যাংক জবে সবচেয়ে বেশি আসে কি কি, আমি যদি বলি স্যার, ব্যাংক জবে সবচেয়ে বেশি আসে সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন এটা সবচেয়ে বেশি আসে, সিনোনিম অ্যান্টোনিম, চেঞ্জ অফ ভয়েস, ডিগ্রি, তারপরে আরো একটা বিষয় আছে যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি কারেক্ট স্পেলিং, আর এই যে ট্রান্সলেশন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইগুলা। কম গুরুত্বপূর্ণ এখন যদি বলেন কোনগুলা, কম গুরুত্বপূর্ণ হচ্ছে আর্টিকেল, কম গুরুত্বপূর্ণ কোনগুলা, ন্যারেশন, কম গুরুত্বপূর্ণ আরো কোনগুলা, যেগুলো আমরা রেগুলার বলে থাকি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পেস, এগুলা, ঠিক আছে। হ্যাঁ, পলিটিক্যাল এক্স মানে কি, রাজনৈতিক আদর্শ। আচ্ছা, এরপরে আসেন কি বলছে, চুজ দ্য বেস্ট ট্রান্সলেশন, জড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো, অর্থাৎ প্রচন্ড বৃষ্টিপাত হাওয়া, যেটাকে বলা হয় ড্রিজলিং উইথ গাস্টি ওয়াইন্ড। ড্রিজলিং, এই যে ড্রিজলিং, ড্রিজলিং শব্দের অর্থ প্রচন্ড বৃষ্টিপাত হওয়া, হ্যাঁ, ড্রিজলিং শব্দের অর্থ প্রচন্ড বৃষ্টি। ওকে, যদিও এটাকে ড্রিজলিং দিয়ে আমরা আরো একটা বলি, মানে প্রচন্ড বৃষ্টি হইলেও বাট এই বৃষ্টিটা আপনার ওই যে বাতাসে উড়ে বেড়ায়, মাঝে মাঝে দেখবেন কম বৃষ্টি না, বৃষ্টি অনেক, বাট বাতাসে বৃষ্টি ধোয়ার মতো উড়ে বেড়াচ্ছে, বাট গায়ে লাগতেছে কম, এই ধরনের এটাকে কিন্তু ড্রিজলিং বলে। যেটা আরো একটা অর্থ আছে, মানে ঝড় বৃষ্টি হইলে প্রচুর বৃষ্টিও কিন্তু মানে গুড়ি গুড়ি দেখা যায়, মানে গুড়ি গুড়ি বৃষ্টি যেটাকে আমরা বলি ড্রিজলিং। ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন স্যার, পরেরটা কি বলছে আমাদের, লাস্টে বলছে বাঁচো এবং বাঁচতে দাও, বাঁচো এবং বাঁচতে দাও, এটা খুব বেশি আসছে, বাঁচো এবং বাঁচতে দাও, যেটাকে বলা হয় লিভ অ্যান্ড লেট লিভ, লিভ অ্যান্ড লেট লিভ, সরি, লিভ অ্যান্ড লেট লিভ মানে কি, বাঁচো এবং বাঁচতে দাও, যেটাকে বলবেন গো অ্যান্ড লেট গো, মানে যাও এবং যেতে দাও, খাও এবং খেতে দাও, তাহলে কি বলবেন, ইট অ্যান্ড লেট ইট, ঠিক আছে। স্যার, প্রাইমারির জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট? প্রাইমারির জন্য আচ্ছা একটু কথা বলে নেই, অনেকের এটাও একটা কথা ধারণা আসে, প্রাইমারির জন্য ইংলিশের সবগুলা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে তাহলে স্যার প্রাইমারি কেন সিলেবাস এরকম ছোট হয়? আচ্ছা, আমি একটু বলে দেই প্রাইমারির বিষয়টা, কারণ অনেকের এটা প্রশ্ন থাকে। জাস্ট মনে রাখবেন যে স্যার প্রাইমারির কথা, শুধু আমি প্রাইমারি বলতেছি না, প্রাইমারি এনটিআরসি মানে যেটাকে আমরা নিবন্ধন বলে থাকি, এবং 11 থেকে 20তম গ্রেড, 11 থেকে 20 গ্রেড, একটু খেয়াল করবেন। এই যে অংশটা দেখতেছেন, আপনাকে যদি আমি বলি স্যার এই যে 11 থেকে 20তম গ্রেডের মধ্যে কিন্তু এই প্রাইমারিও আছে
নিবন্ধনও আছে, এই দুইটাই কিন্তু 11 থেকে 20তম গ্রেডের মধ্যেই আছে। এখন পার্থক্যটা কোথায় দেখেন, এইখানে সবগুলা গুরুত্বপূর্ণ, শুধু সাবজেক্ট কম। কেন? কারণ এই ইংলিশ আছে, কোথাও এরকম স্পেসিফিক নাই যে ইংলিশের কোন অংশ আছে। ইংলিশটা আছে, হ্যাঁ। ইংলিশ কি আছে স্যার? গ্রামার, লিটারেচার নাই, তাহলে ইংলিশ গ্রামার আছে। এবার আসেন স্যার বাংলা, বাংলা সাহিত্য এবং যেটাকে আমরা বলে থাকি সাহিত্য এবং ব্যাকরণ, দুইটাই আছে, সাহিত্য এবং ব্যাকরণ দুইটাই আছে। ওকে, আচ্ছা এবার আসেন স্যার গণিত, যেটা আমরা দেখতেছি ম্যাথ, গণিত এটাও আছে। আর হচ্ছে স্যার জিকে। এখন হিসাব হচ্ছে স্যার সাবজেক্ট 4টা, বাট সাবজেক্টের মধ্যে টপিক ছোট করা কিছু নাই। ঠিক আছে, টপিক ছোট করা কিছু নাই। এখন আপনার কাজ হচ্ছে, যেহেতু টপিক ছোট করার কিছু নাই, তাহলে কি করা যায় স্যার? এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যখন আপনি সাধারণত প্রাইমারি বা এনটিআরসি দিতে চান, প্রাইমারিতে এখন 75 মার্ক সম্ভবত, আর এনটিআরসিতে 80। এটা অর্থাৎ এমসিকিউ কম বেশি হয়, হয়তো বা একটাই হচ্ছে 20টা, একটাই 25টা এমসিকিউ ইংলিশ থেকে, এরকম। আর 11 থেকে 20তম গ্রেডে যখন আসেন, তখন 100টাই হয় সাধারণত এমসিকিউ। পার্থক্যটা এই জায়গায়। বাট এমন না যে এইখান থেকে আবার টপিক কমাই দিছে, যে ইংলিশের মধ্যে এই টপিকটা নাই, এটা কিন্তু ভুল ধারণা। হ্যাঁ, ইংলিশের মধ্যে মোটামুটি সব অংশই আছে। ঠিক আছে, বুঝছি। না, 500 আমরা সলভ করব না, আমরা আরো একটা ক্লাস সলভিং নিব এরপরে। মানে আজকে এটা করব, তারপরে বাকি অংশ আপনারা নিজেরা করে নেবেন, প্রশ্ন থাকলে সেগুলো করবেন, কারণ এখানে সবগুলাই আছে। আমি জাস্ট ট্রান্সলেশনের জাস্ট কিছু অংশ দেখাচ্ছি, আর আমি শুধু ট্রান্সলেশনটা ট্রান্সলেশনের মতো দেখাচ্ছি না, ব্যাকরণের মতো দেখাচ্ছি, কারণ অনেকগুলো আমরা এই রিলেটেড ব্যাকরণ করে আসছি। এখন জাস্ট আমি সেই প্র্যাকটিসগুলো বলতেছি আপনাদেরকে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এবার একটা কথা বলছে, দেখেন বলছে কি, উই মিন বিজনেস, উই মিন বিজনেস, আমরা ব্যবসা নিয়ে কাজ করি, যেটা বলছে আমরা কাজ নিয়ে থাকি, যেটাকে বলা হচ্ছে উই মিন বিজনেস, আমরা কাজ নিয়ে থাকি। উই মিন বিজনেস মানে আমরা ব্যস্ত থাকি, অনেক ক্ষেত্রে বোঝায় যে আমরা ব্যস্ত থাকি বা আমরা কাজ নিয়ে থাকি, সেটাকে কি বলে? উই মিন বিজনেস। এটা দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসেন একটু 66 নম্বর কি বলছে, রহিম প্রায় পুরো মাছটাই খেলো। আচ্ছা, প্রায় পুরোটাই কোনো কিছু খাওয়া, এটাকে বলা হয় অলমোস্ট। যেমন বলছে রহিম এট, ওই যে পাস্ট, এই জন্য এট, অলমোস্ট দ্য হোল ফিশ, প্রায় পুরো মাছটাই খেলো। ঢাকা কি জন্য বিখ্যাত? ঢাকা কি জন্য বিখ্যাত? মনে রাখবেন প্রিপোজিশন, আপনারা দেখেন একটা রুল পড়েছেন যে প্রিপোজিশন কখনোই নাউনের পূর্বে ছাড়া বসে না, এরকম কিন্তু অনেকে রুল পড়ে। তাদেরকে বলে দেই, প্রিপোজিশন ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে একা বসতে পারে, কখন? যখন ডব্লিউএইচটা শুরুতে থাকবে। যেমন সেন্টেন্সটা হওয়ার কথা ছিল, একটা বিখ্যাত গান আছে না, হোয়াট আর ইউ ওয়েটিং ফর, মনে আছে? হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লাভ মি লাইক ইউ ডু। সেই ওয়েটিং ফর এর মতো এখানে বলছে ঢাকা ইজ ফেমাস ফর। দেখেন প্রশ্ন, আরেকটা বলছে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। তাহলে ঢাকা এখানে হোয়াট এর সাথে ইজ, মানে এটা ঠিক আছে, বাট এখানে হোয়াই এটা তো বলা যাচ্ছে না, হোয়াট ফর তো হবেই না, এখানে হোয়াট ঢাকা ইজ ফেমাস ফর হবে না, সরাসরি ডব্লিউএস ওয়ার্ড লাগবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। সিস্টেমটা এমন, যেমন আমরা যখন বলি আগে দেই হু, তারপরে দেই আর, তারপরে ইউ, মানে আগে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে আগে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট। তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, সেন্টেন্সটা হওয়ার কথা ছিল মূলত এরকমই, ঢাকা ইজ ফেমাস ফর হোয়াট, বাট ইন্টারোগেটিভ করার জন্য ডব্লিউএস টা শুরুতে আসছে, ফরটা লাস্টে রয়ে গেছে, যে ঢাকা না বলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। ঠিক আছে স্যার।
আগের ভিডিওগুলো তো আছে, এই ক্লাসে আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই অংশটা গেল, আমরা এই অংশ নিশ্চয়ই দেখছি। তাহলে বলছে ঢাকা কি জন্য বিখ্যাত, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। আচ্ছা, এবার বলছে পেন থ্রো দ্য লাইন, এটা নিশ্চয়ই গত ক্লাসে পড়েছিলাম। পেন থ্রো মানে কেটে দেওয়া, মনে আছে না? পেন থ্রো মানে কি স্যার? কেটে দেওয়া। এই যে পেন থ্রো দ্য লাইন মানে কি? কেটে দেওয়া। পেন থ্রো দ্য লাইন মানে কি? কেটে দেওয়া। এরপরে বলছে 6-9, দিস স্কলার ইজ টু লিম্প, যেটাকে বলা হচ্ছে দিস স্কলার ইজ টু লিম্প, মানে এই কলারটি বড্ড নরম। লিম্প মানে হচ্ছে নরম, দোদুল্যমান যেটাকে বলা হয়, বা নরম। এই অংশটুকু একটু লিখে নিতে পারেন। লিম্প মানে কি স্যার? নরম। মনে থাকবে না? হ্যাঁ, একটু লিখে নিব। স্যার কমেন্ট পড়েন না কেন? স্যার এই যে পড়তেছি তো। 64 নাম্বার বলছে কে যেন, সাইদ হাসিব, কোনটা ছিল? আচ্ছা দেখছি, এখন দেখছি। হ্যাঁ, কি ছিল স্যার? 40। আচ্ছা, আপনি 64তে এখন আসছেন, তাহলে আগে কোথায় ছিলাম স্যার? এটা তো নতুন পেজ, তাই না? আগেরটার সময় খেয়াল করেন নাই স্যার? 64 তো পড়াইছি তখন, যে লিভ অ্যান্ড লেট লিভ, বাঁচো এবং বাঁচতে দাও, শুরুতে ভার্ব দেওয়া, যেমন গো অ্যান্ড লেট গো মানে যাও এবং যেতে দাও, রিড অ্যান্ড লেট রিড পড়ো এবং পড়তে দাও, অর্থাৎ আগে ভার্ব পরে লেট মানে দেওয়া, লেট মানে দেওয়া। এটা আগে করাইছি স্যার, একটু দেখে নিব, তখন বাদ যায়নি। ঠিক আছে। এবার বলছে কখনো হাল ছেড়ে দিও না, কখনো হাল ছেড়ে দিও না। এই যে হাল ছেড়ে দেওয়া স্যার, হাল ছেড়ে দেওয়া, দেখুন বলছে নেভার সে ডাই। হাল ছেড়ে দেওয়া, জাস্ট মনে রাখবেন, নেভার সে ডাই মানে কি? কখনো হাল ছেড়ে দেওয়া না। তো আপনারা জাস্ট এখান থেকে মনে রাখবেন সে ডাই অথবা গিভ আপ, একটা কথা আছে, নেভার গিভ আপ দিলেও হইতো, বাট গিভ আপের সাথে আবার ট্রাইং লাগাই দিয়ে ঝামেলা করছে, এই জন্য বলছে কখনো হাল ছেড়ে দিও না। অনুবাদটা কি হবে? সে ডাই। সে ডাই মানে কি? হাল ছেড়ে দেওয়া। এইভাবে লিখবো, সে ডাই মানে কি? হাল ছেড়ে দেওয়া, এটাকে সে ডাই বলে। সে ডাই মানে কি? আমি মইরা গেলাম, এটাকে বলে হাল ছেড়ে দেওয়া, সেটা সে ডাই। স্যার ঘুম ধরে কি করা যায়? ঘুম ধরলে ঘুমকে বলবেন জ্বরে ধরো, শক্ত কইরা ধরো একবারে। আচ্ছা, তাহলে এটা একটু লিখে নিই স্যার। লিম্প মানে কি? সরি, লিম্প বলছি, সে ডাই মানে কি? হাল ছেড়ে দেওয়া। আচ্ছা, তারপরে কি বলছে? 72, দ্য ইংলিশ ট্রান্সলেশন টু দ্য সেন্টেন্স, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে। আচ্ছা, ফাঁসি দেওয়া এটাকে বলা হয়, সরাসরি একটু মনে রাখবো স্যার, ফাঁসি দেওয়া মানে ঝোলানো। ফাঁসি দেওয়া মানে কি স্যার? ঝোলানো। এখন কনভিক্ট মানে হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, একটু মনে রাখবো হ্যাং। এই যে হ্যাং, এই হ্যাং মানে ঝোলানো। হ্যাং মানে কি স্যার? ঝোলানো। যেমন হ্যাং থেকে আসছে হ্যাঙ্গার কথাটা, যেখানে আমরা কাপড় ঝোলাই। হ্যাঁ, হ্যাং মানে কি করা? ঝোলানো। হ্যাং মানে ঝোলানো বা ফাঁসি দেওয়া। তো আপনি জাস্ট এটাকে মনে রাখতে পারেন, হ্যাং মানে হচ্ছে ঝোলানো। ঝোলানো বলি নাই, ঝোলানো, অর্থাৎ কাউকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়, সম্ভবত ঝোলানোটা বানানটা এরকম হবে, এরকম, ঝোলানো। হ্যাঁ, হ্যাং মানে ঝোলানো, হ্যাঙ্গার মানে যাতে কাপড় শুকানো হয়, আবার ফাঁসি দেওয়া, হ্যাং মানে ফাঁসি দেওয়া। ওকে, আর তার পাস্ট হিসাবে বসছে ফাঁসি দেওয়া হবে। এই যে উইল বি মানে হবে, আর হ্যাংড মানে ঝোলানো, ফাঁসি দেওয়া হবে, এই আর কি। ওকে, একটু লিখে নিব, হ্যাং মানে ঝোলানো। হ্যাং মানে কি? ঝোলানো। এটা কিন্তু পরীক্ষাতে আসছিল, হ্যাং নাকি হাং এরকম কথা আসছিল। আচ্ছা, 73, দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, চোরটি হাতে নাতে ধরা পড়লো। এই যে হাতে নাতে ধরা পড়া, এটাকে বলে রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হাতে নাতে। জাস্ট লিখে নিব এটা, এই যে রেড হ্যান্ডেড। হ্যাঁ, রেড হ্যান্ডেড আমি এখানে লিখে দিচ্ছি স্যার, রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হাতে নাতে, হাতে
নাতে, এটাকে বলে রেড হ্যান্ডেড। ওকে, রেড হ্যান্ডেড মানে হাতে নাতে। ঠিক আছে, তাহলে একটু লিখে নেন সবাই, রেড হ্যান্ডেড মানে হাতে নাতে। ঠিক আছে, বাকিগুলোর ব্যাখ্যা দেন স্যার। বাকিগুলো আস্তে আস্তে যাবো ভাই, একবারে কি সব ব্যাখ্যা চাইছেন নাকি আপনি? আস্তে আস্তে করে যতটুকু সম্ভব দিব। উত্তর বাদে যে কয়টা আছে, কোন উত্তর বাদে? সবগুলারই উত্তর আছে, আমরা জাস্ট এখানে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন, পরে বসে তিনি আমাকে বিপদে আপদে সাহায্য করেন। তিনি আমাকে বিপদে আপদে সাহায্য করেন, তাহলে বিপদে আপদে যেটাকে বলা হয় থিক অ্যান্ড থিন, এটা ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে আসে। থিক অ্যান্ড থিন মানে বিপদে আপদে, জাস্ট বিপদে কথাটা লিখবেন তাও হবে। থিক অ্যান্ড থিন মানে কি? বিপদে আপদে, যেটাকে আমরা বিপদে আপদে বলি, যে তিনি আমাকে বিপদে আপদে সাহায্য করেন সব সময়। থিক অ্যান্ড থিন মানে সব সময়, যেটাকে বিপদে আপদে, যেমন হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিন। এটা আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হয়, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে ইফ দিয়ে করতে পারি, একটা হচ্ছে হ্যাড দিয়ে করতে পারি। ইফ থাকলে অবশ্যই সাবজেক্টের পরে বি ভার্ব ওয়ার বসবে, যেমন ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ বার্ড, এরকম। তো এখানে বলছে আমার যদি পাখির মতো ডানা থাকতো, তখন বলতে হবে কি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। দুইটা সেন্টেন্স, একটা হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এরকম যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, অর্থাৎ যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো, এটাকে বলা হয় ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, এখন কোনো কারণে যদি দেখেন এই ইফটা নাই সেন্টেন্সে, তাহলে হ্যাডটা আগে চলে আসে, তখন এভাবে লিখতে হয় হ্যাড আই, মানে এটা রিভার্স হয়। আর ইফটা যদি না থাকে তখন এভাবে লিখতে হয় হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এই আর কি। তাহলে একটা হচ্ছে ইফ দিয়ে করতে পারবো, তাহলে এটা পাস্ট পারফেক্টে হবে। আর ইফ যদি না থাকে তখন হ্যাডটা আগে এনে তারপরে করতে হবে, এই আর কি। ঠিক আছে স্যার, এবিসিডি এগুলো সবগুলোর ব্যাখ্যা দিলে ভালো হয়। ও মানে যেগুলা কেন হয় না, এরকম কথা, যে স্যার অন্যগুলা কেন হয় নাই, যেমন হি হেল্পস মি থিক অ্যান্ড থিন মানে কি? সে আমাকে বিপদে আপদে সাহায্য করে, অবশ্যই বিপদের মধ্যে। আর বিপদে আপদে সাহায্য করে উপরটার অর্থ হচ্ছে কি বিপদ আর আপদ দিয়ে সে আমাদের সাহায্য করে, তাহলে এরকম অর্থ হবে উপরেরটা। আর এখানে যদি দেখেন হি হেল্পস মি ইন থিক অ্যান্ড থিন, ইনটা হয় না স্যার, ইনটা হয় না, থিক অ্যান্ড থিনের সাথে ইন হয় না প্রিপোজিশন হিসাবে। বিপদের আপদের মধ্যে সাহায্য করে না, সময়ে সাহায্য করে, যেটাকে আমরা বলি। আর একটা হচ্ছে উইথ, উইথ মানে বিপদ আপদ সাথে, বিপদ আপদের সাথে সে সাহায্য করে, এটা এই কারণে আসবে না। হ্যাঁ, জাস্ট এখানে বলবেন যে হি হেল্পস মি থ্রো থিক অ্যান্ড থিন, মানে বিপদ আপদ সবকিছুর মধ্য দিয়ে সে আমাকে সাহায্য করে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকে কিন্তু এই জিনিসটার অর্থটা কারেক্টলি ধরতে পারেন না, তাদেরকে একটু বলে রাখি এই সেন্টেন্সটার অর্থটা আসলে কি বুঝছেন আপনি। সে আপনাকে বিপদে আপদে সাহায্য করে, এটার মানে এই না যে আপনি যখন বিপদে পড়েন তখন সে সাহায্য করে। এটার অর্থ হচ্ছে যে সাহায্য করতেছে সে যখনই বিপদে থাকুক বা আপদে থাকুক, তার যে অবস্থায় থাকুক, সে আপনাকে সাহায্য করে, কথাটা এমন। যেমন হি হেল্পস মি থ্রো, মানে সে আমাকে সাহায্য করে, বিপদ আপদ যা কিছুর মধ্য দিয়ে সে যাক, সে আমাকে সাহায্য করে, কথাটা এমন। ওকে, আর যদি বলতো সে আমাকে বিপদের সময়ে সাহায্য করে, তখন আপনি ওই উপরে ইন দিয়ে করতে পারতেন।
আচ্ছা, এরপরে আসেন, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা করছি অলরেডি। আচ্ছা, তারপরে আসছেন এগুলা, এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন। আচ্ছা, কান্নায় ফেটে পড়া, কান্নায় ফেটে পড়া যেটাকে বলা হয় বাস্ট আউট, কান্নায় ফেটে পড়া, ভেঙে পড়া। ইনটু আছে কিনা কোথাও? ইনটু আছে, বাস্ট ইনটু টিয়ার্স দুইটা আছে। একটা হচ্ছে আমি যদি বলি এই যে এটা বাস্ট ইনটু টিয়ার্স, এটার হচ্ছে কান্নায় ফেটে পড়া। ওকে, এখানে আছে কেঁদে ফেললেন, জাস্ট বাস্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া। যদি এখানে অপশন নাই, এখানে আছে জাস্ট কেঁদে ফেললেন, যেটাকে বলা হয় বাস্ট আউট। বাস্ট আউট মানে কেঁদে ফেলা, অর্থাৎ কান্না শুরু করা। যেমন একথা শুনে তিনি ভেঙে পড়লেন, কেঁদে ফেললেন, এটাকে বাস্ট আউট বলা হয়। হ্যাঁ, আর চোখের পানি যদি থাকতো তাহলে বাস্ট ইনটু টিয়ার্স, যে বাস্টের সাথে টিয়ার্স হয়, ক্রাইং হয় না কখনো। ওকে, তাহলে বাস্ট আউট ক্রাইং আর বাস্ট ইনটু টিয়ার্স দুইটার অর্থ আলাদা আলাদা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আজকে যে পর্যন্ত করেছি আমরা, এই পর্যন্ত সবাই বুঝতে পারছি কিনা, বা এখন পর্যন্ত আমাদের প্রশ্ন আছে কিনা? আমি কিন্তু ট্রান্সলেশনে, শুধু ট্রান্সলেশনই করতেছি না, আমি এখানে কিন্তু আপনাদের গ্রামাটিক্যাল যে রুলস গুলো আছে সেগুলোও দেখানোর চেষ্টা করছি। জাস্ট ট্রান্সলেশন যে দিয়ে রাখলাম কিছু এরকমই না, এখানে কিন্তু ট্রান্সলেশন দেওয়া বা এগুলোর কোনো রুলস নেই। এবং ট্রান্সলেশনের নেক্সটে আমরা কত থেকে করব? 1074 পেজ থেকে করব। আরো একটা ক্লাস হবে ট্রান্সলেশনের T3, মানে ট্রান্সলেশনের 3 নাম্বার ক্লাস হবে, এবং ওইটাই আমরা যতটুকু পারি ওইটুকুই করব, বাকিটা আপনাদের নিজেদের করতে হবে। ওকে, ঠিক আছে। ফ্রি ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য মেক্স ইউর মানে সবসময় একটা জিনিস মনে রাখবে, যখন ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে তখন আপনাকে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। এই পর্যন্ত ক্লিয়ার তো? তাহলে একটু কমেন্টসে সি লেখেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো শেষ করব। সবাইকে শুভরাত্রি, গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে।